স্থানীয় ইতিহাস কাকে বলা হয়ে থাকে? যে নির্দিষ্ট একটি আঞ্চলিক গ্রাম, শহর বা সম্প্রসারের সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সংস্কৃতি পরিবর্তনে আলোচনা করা হয় তাকে স্থানীয় ইতিহাস বলা হয়ে থাকে। স্থানীয় ইতিহাস বলা হয়ে থাকে। নারীদের ইতিহাস কাকে বলে? নারীদের জীবন, অধিকার, আন্দোলন এবং অবদানের উপর ভিত্তি করে রচিত ইতিহাসকে নারীদের ইতিহাস বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে যে সন্ন্যাসী বিদ্রোহে দুইজন নেতার নাম লেখো, মজনু সাহা এবং ভবানী পাঠক। মজনু সাহা এবং ভবানী পাঠক। IAC এর পুরো নাম কি? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালেক্টিভ অফ সায়েন্স। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হাই মাদ্রাসা। তোমরা যারা আগামীকাল ইতিহাস এক্সাম দিতে চলেছো এবং ইতিহাস নিয়ে যারা চিন্তিত রয়েছে তাদের চিন্তা দূর করার জন্য আজকের এই সাজেশন। আমি মনে করি এই সাজেশন তোমরা প্র্যাকটিস করে যাবে। আশা করি এর মধ্যে থেকে তোমরা 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের যে প্রশ্নগুলো করতে হয় তোমরা হুবহু কিন্তু কমন পেয়ে যাবে। সো স্টুডেন্ট, এটা আলিম হাই মাদ্রাসা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তাই তুমি তোমার সেই সকল বন্ধুকে এই ভিডিও অবশ্যই শেয়ার করে দাও যারা ইতিহাস নিয়ে চিন্তিত রয়েছে। সো স্টুডেন্ট, যে কটা প্রশ্ন আলোচনা করবো আজকেতে সব কটা প্রশ্নে কিন্তু অ্যান্সার সহ আলোচনা করবো। তাই ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং যেগুলো প্রশ্নগুলো বলছি সেগুলো খাতায় নোট ডাউন করতে থাকো। আশা করি এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। সো স্টুডেন্ট, বেশি না কথা বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, কারণ তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন এই মুহূর্তে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বেশ করে কমেন্ট করতে ভুলো না কেমন ভিডিওগুলো লাগছে। সো স্টুডেন্ট, মূল ভিডিওতে আমরা কিন্তু চলে যাই। দেখো, প্রথমত আমরা 2 মার্কের সাজেশন এখন দেখব। দেখো, 2 নাম্বারের জন্য মোট তোমাদের 7টা প্রশ্ন করতে হয়, 14 নাম্বার থাকে, 14টা নাম্বার। এখান থেকে অনেকের কিন্তু কমন আসে না, বাট আজকে যে ভিডিওতে আমি প্রশ্নগুলো বলে দেবো এই জাস্ট এই 15টা থেকে 16টা প্রশ্ন তোমরা জাস্ট প্র্যাকটিস করে যাও। আমি মনে করি এর থেকে তো তোমরা 6টা অবশ্যই কমন পেয়ে যাবে। সো স্টুডেন্ট, দেখো প্রথমত যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহের গুরুত্ব লেখো। দেখো, 2 মার্কের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যে স্থানীয় ইতিহাস কাকে বলে। দেখো, স্থানীয় ইতিহাস হচ্ছে যে একটি নির্দিষ্ট ইতিহাসে একটা অঞ্চল, গ্রাম, শহর, একটা যে সম্প্রদায় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক তার সংস্কৃতি সম্পর্কে নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে স্থানীয় ইতিহাস। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে নারীদের ইতিহাস কাকে বলে। দেখো, নারীদের জীবন, অধিকার, আন্দোলন, অবদানের উপর ভিত্তি করে যে সকল ইতিহাসগুলো রচনা করা হয়েছে সেগুলো হচ্ছে নারীদের ইতিহাস বলা হয়। এটি সমাজের নারীদের ভূমিকা ও তার বিরুদ্ধে সংঘটিত অন্যায়ের ইতিহাসকে তুলে ধরে, অর্থাৎ নারীদের বিরুদ্ধে যে সকল অন্যায়গুলো হয় সেগুলো কিন্তু তুলে ধরবে নারীদের ইতিহাসে। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তারপর 2 নম্বর যেটা ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে বা 2 মার্কের জন্য প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহের 2জন নাম লেখো। দেখো, সন্ন্যাসী বিদ্রোহের 2জন নেতার নাম হচ্ছে মজনু শাহ ও ভবানী পাঠক। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে IACS এর পুরো নাম কি? ইন্ডিয়ান সেন্ট্রাল ফর দ্য কালেক্টিভিটি অফ সায়েন্স। তারপর যে চৌরাচৌরি ঘটনাটা কাকে বলা হয় থাকে। দেখো, 1922 খ্রিস্টাব্দে 4রা ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে চৌরাচৌরি গান্ধীজি অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে এক বিক্ষোভ হয়। পুলিশ গুলি চালানোর পর ক্ষুব্ধ জনগণ থানায় আগুন লাগিয়ে দেয়, যাতে 12 জনের পুলিশ মারা যায়। এই ঘটনাকে গান্ধীজি অসহযোগ আন্দোলনে প্রত্যাহার করেছিলেন। এটা হচ্ছে চৌরাচৌরি ঘটনা। তারপর যে কোলাইন সার্কুলারটা কি? কোলাইন সার্কুলার হচ্ছে 1872 খ্রিস্টাব্দে নাগাদ বাংলার কৃষকের উপর নিবিড়মূলক কর একটা অংশ হিসাবে কোলাইন সার্কুলার প্রবর্তন করেন। এর মাধ্যমে কৃষকের উপর অতিরিক্ত হারে যাতে কর আরোপ করা হয়, মানে করটা কৃষকদের কাছ থেকে নেওয়া হয়, ওই জন্যই কিন্তু কোলাইন সার্কুলার হয়েছিল। এই কোলাইন সার্কুলারকে ক্ষেত্র করেই কিন্তু কৃষক বিদ্রোহ গড়ে উঠেছিল। তারপর যে মেঘলে মিনিট কি? আশা করি তোমরা এই প্রশ্নটা পারবে। আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিও লং হয়ে যাবে এই কারণে। তারপর যে কবে কাদের মধ্যে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1950 সালে 8ই এপ্রিল প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের, ভারতের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে একটা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1950। এটা এমসিকিউতে কিন্তু আসতে পারে। শরণার্থী কাদের বলা হয় থাকে? যারা যুদ্ধে রাজনৈতিক অস্তিত্বের জন্য জীবন ত্যাগ করেছে তাদেরকে শরণার্থী বলা হয়। এই যেমন কিছুদিন আগে আমাদের ব্ল্যাক ডে গেল না, অনেকজন সৈন্য মারা গিয়েছিল, ওরাই হচ্ছে আমাদের শরণার্থী। শ্রীরামপুর তৈরি কারা? না উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়াটস, জর্জ মার্শম্যান, এরা 3জন হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। ভারত সভার উদ্দেশ্যগুলি লেখো। ভারত সভা 1775 সালে
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা গঠিত হয়। এর উদ্দেশ্যগুলি দেখো এখানে লেখা রয়েছে। তারপর হচ্ছে অলিন্দ যুদ্ধ কি? অলিন্দ যুদ্ধ হলো প্রথম বিশ্বযুদ্ধের 1914 থেকে 1918 সময় খ্রিস্টাব্দে রাঙ্গে জার্মানি এবং মিত্র শক্তির মধ্যে সংযুক্ত একটা যে যুদ্ধ, সেটা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। তারপর 13 নম্বর যে প্রশ্নটা তোমরা করবে সেটা হচ্ছে যে পরিবেশ রক্ষার জন্য দুটি আন্দোলনের নাম। দেখো দুইটি আন্দোলন হচ্ছে চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন। এটা 1973 সালে গঠিত ঝাড়খণ্ডে উত্তরাখণ্ডে, এবং এটা 1925 সালে মধ্যপ্রদেশে হয়েছিল। রশিদ আলী দিবস কাকে বলা হয় থাকে? আশা করি সবাই তোমরা পারবে। তারপর হচ্ছে মহারানী ঘোষণাপত্র কি? আর 57 খ্রিস্টাব্দে মহারানী ঘোষণাপত্র কিন্তু প্রথম প্রকাশিত হয়। তারপর যে সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে উডে ডেসপেজ নামা কি? দেখো উডে ডেসপেজ নামাটা একটু পড়ে শুনিয়ে দিই। 1858 সালে চার্লস উড ভারতীয় শিক্ষানীতি সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন, যা উডে ডেসপেজ নামে পরিচিত। এর উদ্দেশ্যগুলি কি রয়েছে? আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করার পরিকল্পনা করা হয়, যার ফলে ভারতের ইংরেজি শিক্ষার প্রসার ঘটেছিল। এটাই হচ্ছে 2 মার্কে তোমাদের সাজেশন। আশা করি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়নি। এরপর আমরা 4 মার্ক এবং 8 মার্কের সাজেশনে চলে যাব। আর তোমরা যারা এই প্রশ্নগুলো পে হিসাবে পিডিএফ ফাইল নিতে চাও, তারা অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে নাম্বারে ক্লিক করে আমাকে পে করে কিন্তু পিডিএফ ফাইলটা নিতে পারো। দেখো 4 নম্বরের জন্য প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মুন্ডা বিদ্রোহের গুরুত্ব। এবছরে তোমাদের মুন্ডা বিদ্রোহের গুরুত্ব কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তাহলে মুন্ডা বিদ্রোহের গুরুত্ব হিসাবে কীভাবে তোমরা প্রশ্নটা করবে, দেখো আমি একটা প্রশ্ন পড়ে শোনাচ্ছি, বাকিগুলো আর পড়ে শোনাবো না। মুন্ডা বিদ্রোহ সাধারণত 1899 থেকে 900 খ্রিস্টাব্দে ঝাড়খণ্ডে মুন্ডা জাতির নেতৃত্বে সংগঠিত ব্রিটিশ এবং জমিদারের ব্যবস্থার বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন। এই বিরুদ্ধে বিরসা মুন্ডার নেতৃত্বে কিন্তু এটা সংগঠিত হয়েছিল। এইভাবে যদি তোমরা অ্যান্সারটা করে আসতে পারো, আশা করা যায় এর 4 নম্বরে তোমাদের 4 দিতে বাধ্য হবে স্যার। দেখো গুরুত্বটা কিন্তু দেখো প্রথমত টু দি পয়েন্টে অ্যান্সার করা হয়েছে। গুরুত্ব 1 নম্বর কি পালন করেছে? জনজাতির অধিকার এবং আত্মপরিচয়ের লড়াই, এটা তোমাদের 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্রিটিশ শাসনের প্রতি চ্যালেঞ্জ। তারপর 3 নম্বর যে গুরুত্ব সেটা হচ্ছে সামাজিক সংস্কার, ভবিষ্যতে বিদ্রোহে অনুপ্রেরণা। এগুলো হচ্ছে তোমাদের মুন্ডা বিদ্রোহের মূল প্রশ্নটা। এইভাবে কিন্তু অ্যান্সার করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে গড়া উপন্যাস জাতীয়তাবাদের কীভাবে বিকাশ ঘটেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর গড়া উপন্যাস ভারতীয় জাতীয়তাবাদ এবং সমাজ চিন্তার বিকাশ অন্যতম শ্রেষ্ঠ প্রতিফলন করেছিলেন। জাতীয়বাদের বিকাশ তিনি কীভাবে বিকাশ করেছিলেন? 1 নম্বর পয়েন্ট হচ্ছে ধর্ম এবং জাতীয়তাবাদের মধ্যে দ্বন্দ্ব, অর্থাৎ উপন্যাসের মূল চরিত্র গড়ার মাধ্যমে ধর্মী এবং জাতীয়তাবাদের বিশ্বাসী থাকলেও পরে তার চিন্তাভাবনা পরিবর্তন আসে এবং প্রকৃত জাতীয়তাবাদের সন্ধান তারা মেলে। ধর্ম বর্ণ বিভেদের উদ্দেশ্যে যে একটা কাঠামো গড়ে উঠেছিল, সেই বিরুদ্ধে একটা ফুটে উঠেছিল সমাজের চিত্র। তারপর হচ্ছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালি সমাজের একটা যে চেতনা, সেটাকে জাগিয়েছিল। 4 নম্বর যে পয়েন্টটা করবে সেটা হচ্ছে জাতীয়তার চেতনা রূপান্তর করেছিল। আশা করি এই পয়েন্টগুলো তোমরা পরপর খাতায় নোট ডাউন করতে থাকছো বা স্ক্রিনশট করে নিচ্ছ। তারপরে 3 নম্বর যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে যে জীবনের ঝরাপাতা গ্রন্থে সমাজ ইতিহাসের সম্পর্কে লেখা, অর্থাৎ কীভাবে তারা সমাজের সম্পর্কে জানতে পেরেছিল জীবনের ঝরাপাতার মাধ্যমে। দেখো এইটি জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি স্মৃতিকথা বলা হয়ে থাকে। এর মূল যে সকল সমাজের ইতিহাস সম্পর্কে জানা যায়, একটা হচ্ছে তৎকালীন সময় শাসন ব্যবস্থা এবং সংস্কৃতি সম্পর্কে জানা যায়। 2 নম্বর পর্যায়ে হচ্ছে ঔপনিবেশিক একটা শোষণ সেই সম্পর্কে জানা যায়। জাতীয়তাবাদী আন্দোলনের সম্পর্কে জানা যায়। তারপর হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে ইতিহাস বিশ্লেষণ করা, এটাও কিন্তু জানা যায়। তারপরে হচ্ছে তোমাদের যে 4 নম্বর যে প্রশ্ন করবে সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর যে একটা ভূমিকা। এই প্রশ্নের আগে দেওয়া হয়েছে বা পুনরায় আবার করা হলো, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা। এটা কিন্তু আমি 8 নম্বর অ্যান্সারটা দিয়েছি, তার জন্য কিন্তু আমি কী করেছি এখানে লিখে দিয়েছি। এই প্রশ্নের উত্তরটা আগে দেওয়া হয়েছে, তাই পুনরায় আর দেওয়া হলো না, এখানে আর দিইনি, বুঝতে পারলে? তারপর যে কাশ্মীর সমস্যাটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি মনে করি প্রশ্ন তোমাদের 4 নম্বরে চলে এসেছে। দেখো কাশ্মীর সমস্যাটা কিন্তু তোমরা দেখে নাও। মূল কারণ দেখো 1 নম্বর কারণ দিয়ে রয়েছে 1747 সালে ভারত পাকিস্তানের বিভেদে হয়েছিল। পাকিস্তান হামলা সংযোজনের ফলে, ভারতের পাকিস্তানের যুদ্ধের ফলে, ধর্মীয় সংঘাতের ফলে, এই সকল কারণে কিন্তু কাশ্মীর সমস্যাটা রয়ে গেছে। হায়দ্রাবাদ ভারতের সঙ্গে কীভাবে যুক্ত হয়েছিল? দেখো হায়দ্রাবাদ ভারতের সঙ্গে কীভাবে যুক্ত হয়েছিল, তা ভারতের সঙ্গে যুক্ত ছিল 1 নম্বর হচ্ছে যে নবাবের স্বাধীন থাকার ইচ্ছা ছিল। 2 নম্বর যে প্রাক আন্দোলনের ফলে, অপারেশনের পলা এবং ভারতের যুক্তি ইত্যাদি কারণে কিন্তু হয়েছিল।
তারপর হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলনের শ্রেণীর ভূমিকা, অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলনে শুধুমাত্র শিক্ষক বা কংগ্রেস নেতারা সীমাবদ্ধ ছিল না, এটা শ্রমিক শ্রেণীরাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাদের ভূমিকাগুলো দেখো নিম্নে আলোচনা করা হলো, পরপর কিন্তু আলোচনা করা হয়েছে। তারপর 8 নম্বর প্রশ্ন হচ্ছে যে নীল বিদ্রোহের গুরুত্ব লেখো। দেখো নীল বিদ্রোহ ছিল মূলত 1859 থেকে 60 খ্রিস্টাব্দে নীল চাষিদের বিরুদ্ধে জমিদাররা যে একটা শোষণ করতো, তারা যে মানে আন্দোলনটা গড়েছিল সেটা হচ্ছে নীল বিদ্রোহ। এর গুরুত্ব হচ্ছে কৃষক সেটা সংগঠিত হয়েছিল, ব্রিটিশদের নীতি পরিবর্তন করতে বাধ্য হয়েছিল এবং ভবিষ্যতে কৃষকদের প্রতি আর কোনো অত্যাচার হবে না, এটা তারা নিশ্চিত হয়েছিল। সর্বশেষ যে প্রশ্নটা আলোচনা করবো সেটা হচ্ছে রংপুর বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। দেখো রংপুর বিদ্রোহটা 1783 খ্রিস্টাব্দ নাগাদ সরকারের রাজস্ব নীতির বিরুদ্ধে কৃষকদের প্রথম বিস্তৃত একটা বিদ্রোহ। বিদ্রোহের কারণ অতিরিক্ত তার কর আদায় করতো, এই জন্য তারা লড়াই করেছিল। তারপরে ব্রিটিশ সরকারের কৃষকদের দাবি উপেক্ষা আন্দোলন দমন করেন। এই পরবর্তী কৃষক বিদ্রোহের ভিত্তি স্থাপন করে তারা কিন্তু বাধ্য হয়। তারপর স্টুডেন্ট, এই ছিল তোমাদের 4 নম্বরের যে সাজেশন, এই পর্যন্তই। তারপরে 8 নম্বরে মাত্র 3টি প্রশ্ন দেবো। এই 8 নম্বরে 3টি প্রশ্ন দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। 8 নম্বরে দেখো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে ফরাজি আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। এটা তো আমাদের পড়ে গেছে, আমি সব মুজিয়ে ধরে নিতে পারি। দেখো ফরাজি আন্দোলনের পটভূমি ও গুরুত্ব, 1 নম্বর হচ্ছে পটভূমি। 1 নম্বর পয়েন্ট যেটা করবে সেটা হচ্ছে শুরু ও নেতা। শুরু ও নেতা বলতে কি 1 নম্বর পয়েন্ট, সেক্ষেত্রে কী কী লেখা থাকবে তোমাদের। ফরাজি আন্দোলনের শুরু হয় হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে 1818 খ্রিস্টাব্দ নাগাদ। ফরাজি এসেছে ফরজ শব্দ থেকে, যার অর্থ হলো ইসলামের বাধ্যতামূলক কর্তব্য বা মেনে চলা। 2 নম্বর হচ্ছে সমাজের অবস্থা এবং ব্রিটিশ শাসনের শাসন। 3 নম্বর যে পয়েন্টটা করবে সেটা হচ্ছে আন্দোলনের মূল উদ্দেশ্য। আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল 3টা। 1 নম্বর হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে ইসলামের ফিরিয়ে আনা, সমাজ থেকে ব্রাহ্মণ প্রভাব কুসংস্কারকে দূর করা, জমিদারি শোষণের বিরুদ্ধে কৃষকদেরকে সংগঠিত করা। এই 3টে ছিল আন্দোলনের মূল উদ্দেশ্য। তারপর এর গুরুত্বগুলো তোমাদেরকে লিখতে হবে। ধর্মীয় পুনরুজ্জীবন করতে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক পরিবর্তন করতে, 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে পরবর্তী আন্দোলনের প্রভাব। তারপরে 2 নম্বর যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে যে বাংলার নমঃশূদ্র আন্দোলনের পটভূমি। দেখো বাংলা নমঃশূদ্র আন্দোলন, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। নমঃশূদ্র বাংলা নিম্নবর্গের হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশ। হ্যাঁ, এটা অবস্থান কোথায়, তার এটা অবস্থান করেছে বড় অংশ। তারপর হচ্ছে আন্দোলনের সূচনা এবং নেতৃত্ব, আন্দোলনের মূল উদ্দেশ্য, আন্দোলনের ফলাফল, পরবর্তী সময় কীভাবে রাজনৈতিক সামাজিক কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল পেয়েছিল। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছে। সর্বশেষ 3 নম্বরের জন্য যে 8 নম্বরের জন্য যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে যে বাংলা নমঃশূদ্র আন্দোলনে নারীদের অবদান। সামাজিক আন্দোলনের অংশগ্রহণ তারা কিন্তু করেছিল। 2 নম্বর যে নারী শিক্ষার প্রসার ঘটেছিল এই আন্দোলনের ফলে, সংস্কৃতি এবং ধর্মীয় নেতৃত্ব বেড়েছিল, আর রাজনৈতিক চেতনা উন্মেষ ঘটেছিল। তারপরে সর্বশেষ যে উপসংহারটা কিন্তু এখানে তোমরা দেখে নাও। সো স্টুডেন্ট, ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিও তোমার কিছু হলেও শিখতে পারলে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই প্রশ্নগুলো পিডিএফ হিসেবে নিতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্স নাম্বারে আমাকে মেসেজ করো। কিছু টাকা পেয়ের মাধ্যমে কিন্তু পিডিএফ ফাইলটা নিতে পারো। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে তোমরা সেখানে জয়েন হতে পারো। আর আজ বিকালবেলা ঠিক 2:30 নাগাদ তোমাদের ইসলামের ইতিহাস কিন্তু সাজেশন আপলোড হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো।